আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা একরকমের অস্থির হয়ে উঠেছেন মাঠে সক্রিয় হতে, কিন্তু এই মুহূর্তেই সেটা সম্ভব কিনা সেটা নিয়ে যখন দ্বন্দ্ব দ্বিধা আছে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা অংশ এটাও মনে করছেন যে একজন নতুন নেতার নাম ঘোষণা, বিশেষ করে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। শেখ পরিবারের একজন সদস্যকে পরবর্তী উত্তরসূরি শেখ হাসিনা এরই মধ্যে ঠিক করেছেন। সেই ঘোষণাটা হয়তোবা দলকে একটা অন্য রকম ভাবে চাঙা করে তুলবে, সেই বিশ্বাসটাও আওয়ামী লীগের একটা অংশের ভেতরে ভীষণভাবে জোরালো হয়ে উঠেছে। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় খুব শিগগিরই দিল্লি যাচ্ছেন, এই খবরটি এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে একটা নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 2025-এর জুন মাসে ঈদুল আজহা পালন করতে এক দফা মায়ের কাছে গিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়ের পাসপোর্টটি 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সরকার আটকে দিলে গ্রিন কার্ডধারী সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নেন এবং সেই পাসপোর্ট দিয়েই তিনি দিল্লি পৌঁছেছিলেন গত বছর জুন মাসে। এবং মায়ের সঙ্গে ঈদ করতে, মায়ের সঙ্গে মা যেই অতি সুরক্ষিত বাড়িতে ভারত সরকারের আতিথেয়তায় আছেন, সে বাড়িতেই তিনি ছিলেন এবং সে বাড়িতে তখন শেখ রেহানাও ছিলেন। এই দিল্লিতেই অবস্থান করছেন সজীব ওয়াজেদ জয়ের বোন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও তার বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরির সূত্রে। এ অবস্থায় সজীব ওয়াজেদ জয় দিল্লি যাওয়া মানেই একরকমের একটা পারিবারিক বৈঠকের সুযোগ মেলে শেখ হাসিনা পরিবারের জন্য এই সময়টায়। এই অবস্থায় সজীব ওয়াজেদ জয় যে দিল্লি যাচ্ছেন, সেটা একটা বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, এ কারণে যে আবারও নতুন করে এই যে রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গটি যেমন বারবার আলোচনায় আসছে, যে সত্যিই কি শেখ হাসিনার সমর্থনে কিংবা সরকার অথবা বাংলাদেশের সেনাবাহিনীর উস্কানিতে বাংলাদেশে একটা নতুন আওয়ামী লীগ গঠনের হাসিনাকে মাইনাস করে প্রচেষ্টা নেওয়া হচ্ছে কিনা, সেই জল্পনা যখন তুঙ্গে, তখন আওয়ামী লীগের ভেতরে এই দাবিটা কিন্তু বেশ দানা বেঁধে উঠেছে যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় পরবর্তী নেতা হিসেবে দায়িত্ব নেবেন কিনা, এই বিষয়টা এইরকম একটা টালমাটাল সময়ে খোলাসা করে বললে দল আরো পাকাপাকিভাবে সংগঠিত হওয়ার সুযোগ পাবে। মানে শেখ হাসিনা চলে গেলে, শেখ হাসিনার কিছু হলে, শেখ হাসিনাকে যদি আর কখনো বাংলাদেশে ফিরতে না দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের কি হবে, এমন একটা আওয়াজ 2024-এর 5ই আগস্টের পর থেকেই কিন্তু বারবার তোলা হয়েছে। এবং বারবার আওয়ামী লীগ প্রসঙ্গে এই আলাপটা ওঠানোর চেষ্টা করা হয়েছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে, শেখ পরিবারকে বাদ দিয়ে একটা আওয়ামী লীগ নতুন করে পরিশুদ্ধকরণের মাধ্যমে, মানে একটা রিফাইন্ড আওয়ামী লীগের জন্ম দেওয়া যায় কিনা। নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের ভেতরে এই নিয়ে কোনো চাঞ্চল্য সৃষ্টি হতে পারেনি, কারণ তারা মনেই করে না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের বাইরে আওয়ামী লীগের কেউ যদি নেতৃত্বে আসেন, তাহলে তারা দলটাকে সেভাবে সংগঠিত করতে পারবেন যেভাবে সংগঠিত করতে সংসার সন্তান ছেড়ে, প্রবাস জীবন ছেড়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হয়েছিল এবং আওয়ামী লীগের দায়িত্ব কাঁধে নিতে হয়েছিল, এবং যার নেতৃত্বে শেষ পর্যন্ত 21 বছর বাদে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছিল। কাজে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্পষ্টতই মনে করেন শেখ হাসিনা যতদিন আছেন ততদিন শেখ হাসিনাই আওয়ামী লীগের একমাত্র নেতা হতে পারেন, যিনি আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীকে সংগঠিত রাখতে পারেন, ঐক্যবদ্ধ রাখতে পারেন, এবং তিনি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। আওয়ামী লীগের রাজনীতির সকল স্তরে এই বিশ্বাস
ভীষণ দৃঢ়ভাবে আছে, কারণ শেখ হাসিনা নিজে বারবার তার নেতাকর্মীদের কথাটা বলেন যে 5ই আগস্টের ওই ঘোরতর দিনেও আল্লাহ যে তাকে বাঁচিয়ে রেখেছেন এটা নিশ্চয়ই একটা কারণ থাকতে হবে। কাজেই বাংলাদেশে তিনি ফিরে যাবেন তার সকল নেতা কর্মীদের নিয়ে, আবারও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় করবেন তার নেতৃত্বেই। এই অবস্থাতেও আওয়ামী লীগের নেতা কর্মীদের ভেতরে একটা বড় দাবি এখন একটা অংশের মধ্যে দানা বেঁধে উঠছে যে কেনই বা পরবর্তী নেতা হিসেবে সজীব ওয়াজেদ জয় আনুষ্ঠানিকভাবে এ সময়ে দায়িত্ব নিচ্ছেন না। কারণ সজীব ওয়াজেদ জয় অনেক সক্রিয় হয়েছেন 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে। তিনিও তার মায়ের মতোই প্রায়শই দলের নেতাকর্মীদের সঙ্গে অনলাইন বৈঠক করছেন, দলকে সংগঠিত রাখার চেষ্টা করছেন, নানা রকম শলা পরামর্শ করছেন দলের নেতাকর্মীদের সঙ্গে। তাহলে দলে তিনি দায়িত্ব নেবেন, দলে কোনো প্রয়োজন দেখা দিলে, জরুরি প্রয়োজন দেখা দিলে এই আনুষ্ঠানিক বক্তব্যের বা এই আনুষ্ঠানিক ঘোষণা আসতে বাধা কোথায়? এই চাপটা এখন শেখ পরিবারের ওপর বাড়ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরে তাই একটা চাঞ্চল্য তৈরি হয়েছে যে এ দফায় এই আলোচনাটা যখন অনেকটাই তুঙ্গে, তখন যখন সজীব ওয়াজেদ জয় দিল্লি যাচ্ছেন, যেই দিল্লিতে সাইমা ওয়াজেদ পুতুলও আছেন, যেই দিল্লিতে শেখ রেহানাও থাকেন প্রায়শই, তখন কেন শেখ পরিবার একত্রে বসে এই সিদ্ধান্তটি গ্রহণ করে না এবং এই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানায় না? শেখ হাসিনা এই বিষয়টি নিয়ে ভাবছেন, এটাও অনেকের মাথায় ঘুরছে। কারণ শেখ হাসিনা প্রায় সপ্তাহ 2 সপ্তাহ পর পর এই যে অতি সুরক্ষিত তার যে বাসস্থান, সেখানে সকল নিরাপত্তার যেসব ফর্মালিটিস আছে সেসব আনুষ্ঠানিকতা পেরিয়ে আওয়ামী লীগের যে 6-7 জন নেতার দলের সঙ্গে প্রতি সপ্তাহে 2 সপ্তাহে একবার দেখা করেন, তাদের প্রত্যেককেই তিনি গত কয়েক মাস ধরে জিজ্ঞেস করছেন যে তারা আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে কি ভাবছে, তারা দল পুনর্গঠন সম্পর্কে এ সময়ে কিভাবে তারা দলের কমিটিগুলো নতুন করে ঘোষণা চাঙা করার বিষয়ে কি ভাবেন। এবং সেসব ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাদের তরফে, সাবেক এমপিদের তরফে শেখ হাসিনা সাধারণত এই উত্তরটা পেয়েছেন যে একদিকে যেমন দলের এই টালমাটাল অবস্থায় নতুন করে কমিটি ঘোষণা করে কাউকে কাউকে নতুন করে বিপদগ্রস্ত করা হবে কিনা সে প্রশ্ন আওয়ামী লীগকে করতে হবে। দ্বিতীয়ত, এই সময়ে একবার নেতৃত্ব পরিবর্তন করে আরেক নতুন নেতৃত্ব এনে দলের ভেতরে নতুন করে যে টানাপোড়েন সৃষ্টি করা হবে সেটাও দলের জন্য মঙ্গলজনক হবে কিনা সে প্রশ্ন সাবেক অনেক এমপিরা তুলছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের অনেকে শেখ হাসিনার সঙ্গে আলাপের সময় তুলেছেন, কিন্তু তাদের প্রত্যেকেরই একরকমের ইতিবাচক মনোভাব আছে। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দলের দায়িত্ব নেবেন, এই ঘোষণাটা যদি এ সময়ে বা খুব শিগগিরই দলের ভেতর থেকে দিয়ে দেওয়া হয় সে বিষয়টা নিয়ে। কাজেই শেখ হাসিনা এই আলোচনাটা কিন্তু একরকমের তার দলের ভেতরেও বারবার তুলছেন, তা খুবই ছোট পরিসরে তিনি যখন আলোচনা করার সুযোগ পাচ্ছেন। শেখ হাসিনা সকল নির্বাচনী এলাকাগুলোর সঙ্গে তাদের নেতাকর্মীদের ধরে ধরে, মানে এক একটা নির্বাচনী এলাকা ধরে ধরে যখন আলাপ করেন, তখনও এই যে নতুন কমিটি ঘোষণা কিংবা এই নতুন নেতৃবৃন্দ নির্বাচনের জন্য তিনি কোনো তাড়াহুড়া দেখেন না কোনো নির্বাচনী এলাকাতেই, বরং প্রত্যেকটি নির্বাচনী এলাকাতেই যে নেতাকর্মীরা দেশেও আছেন তারাও শেখ হাসিনার সঙ্গে আলোচনায় মূলত এই যে কিভাবে তারা বেরিয়ে আসতে পারেন এবং কিভাবে তারা সংগঠিত থাকতে পারেন, নিরাপদ থাকতে পারেন, কিভাবে ধীরে ধীরে আসলে আইনি লড়াই লড়ে জেল জুলুম থেকে তাদের একরকমের নিস্তার পাওয়ার ব্যবস্থা করা যায়, এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। তবে যেসব জায়গায় একেবারেই সক্রিয় কমিটি নেই, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগের সেসব জায়গায় কিন্তু এরই মধ্যে
কমিটি ঘোষণা, নতুন কমিটি ঘোষণা শুরু হয়েছে। কাজেই আওয়ামী লীগ যে একরকমের পুনর্গঠন করা হবে, মানে যেই জায়গায় যেমন দরকার সেই জায়গায় তেমন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগকে যে এলাকা ভিত্তি করে সক্রিয় করার সর্বোচ্চ প্রচেষ্টার দিকে এগিয়ে যাওয়া হবে, সেই ইঙ্গিতটা কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের যত রকম সংযোগ ঘটছে শেখ হাসিনার সঙ্গে, কিংবা আওয়ামী লীগের অন্যান্য পর্যায়ের নেতা কর্মীরা যত রকম তাদের বিভিন্ন ফোরামে আলাপ করছেন, সেখানে সেটা পরিষ্কার। আওয়ামী লীগের নেতা কর্মীরা একরকমের অস্থির হয়ে উঠেছেন মাঠে সক্রিয় হতে। কিন্তু এই মুহূর্তেই সেটা সম্ভব কিনা সেটা নিয়ে যখন দ্বন্দ্ব দ্বিধা আছে, তখন আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা অংশ এটাও মনে করছেন যে একজন নতুন নেতার নাম ঘোষণা, বিশেষ করে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। শেখ পরিবারের একজন সদস্যকে পরবর্তী উত্তরসূরি শেখ হাসিনা এরই মধ্যে ঠিক করেছেন। সেই ঘোষণাটা হয়তোবা দলকে একটা অন্য রকম ভাবে চাঙা করে তুলবে, সেই বিশ্বাসটাও আওয়ামী লীগের একটা অংশের ভেতরে ভীষণভাবে জোরালো হয়ে উঠেছে। এই যে বাংলাদেশে একটা খবর ছড়ানোর চেষ্টা হয়েছে খলিলুর রহমানদের সফরের পরেও, যে সফরে আদৌ শেখ হাসিনা প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কথা তুলেছেন কিনা সেটাই নিশ্চিত নয়। তারপর যে সংবাদ মাধ্যমে একটা রব তোলা হলো যে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের, তার মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন বাংলাদেশের প্রত্যর্পণ আহ্বানের বিষয়টি তারা এখন খতিয়ে দেখছেন, এবং তার মাধ্যমে বাংলাদেশের সংবাদ মাধ্যম এমন ভাবে খবরটা পরিবেশন করলো যেন মনে হলো ভারত সরকার দিল্লি থেকে শেখ হাসিনাকে ঢাকায় পাঠানোর কথা ভাবছে। রণধীর জয়সওয়াল যে কথাটা বলেছেন, রুটিন উত্তর বরাবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই উত্তরই দিয়ে এসেছে যে তারা খতিয়ে দেখছে বাংলাদেশের প্রত্যর্পণের আহ্বানের বিষয়টি, মানে যেই অনুরোধ বা আহ্বান তাদের কাছে সেই ইউনূস সরকারের আমলেই পাঠানো হয়েছিল। কিন্তু ভারত সরকার যে মূলত শেখ হাসিনাকে সম্পূর্ণরূপে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে, তার প্রমাণ হচ্ছে যে একদিকে শেখ হাসিনা নিয়মিত এমনকি মুখোমুখি সাক্ষাৎ করছেন গত প্রায় 1 বছর ধরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে। অন্যদিকে এই যে শেখ হাসিনা পরিবারের সদস্যদের খুব শিগগিরই একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সজীব ওয়াজেদ জয়কে কিন্তু জুন মাসেও একেবারে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় এয়ারপোর্ট থেকে রীতিমতো সিকিউরিটি এসকর্ট দিয়ে তার মায়ের ঠিকানা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল ভারতীয় সরকারের সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানে। কাজেই এ দফায়ও এই যে শেখ পরিবারকে একটা একত্রিত হওয়ার অনুমোদন এবং সুযোগ ভারত সরকারের তরফে দেওয়া হচ্ছে, এতে পরিষ্কার ভারত সরকার আওয়ামী লীগকে খুব শিগগিরই মাঠে সক্রিয় দেখতে চায়। এবং ভারত সরকার আসলে এই যে তারেক রহমান সরকার এসে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমটা নিষিদ্ধ করতে রীতিমতো আইন পাশ করেছে, এই বিষয়টা নিয়ে এতটাই অসন্তুষ্ট যে ভারত সরকার এই বিষয়গুলো এখন বরং ভাবছে যে বাংলাদেশের সঙ্গে ভিসার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কি খুব শিগগিরই স্বাভাবিকীকরণ করা উচিত কিনা। মানে মেডিকেল ভিসা, বিজনেস ভিসা ধীরে ধীরে খুলবে বটে ভারত, কিন্তু ট্যুরিস্ট ভিসার বিষয়টা খুব শিগগিরই স্বাভাবিক করাটা ভারতের জন্য মঙ্গলজনক হবে কিনা, বা ভারত ওই বিষয়টা হাতে ধরে রেখে বরং দর কষাকষির সুযোগটা খোলা রাখতে চাইছে। ভারত যত সহজে জ্বালানি তেল সরবরাহ করেছে বাংলাদেশকে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর, সংকট শুরু হওয়ার পর, এখন তারেক রহমান সরকারের প্রতি তারা সে আস্থা রাখতে পারছে না যে এই সরবরাহ, এই সাপোর্ট, এই সমর্থন তারা দিয়েই যাবে কিনা। কাজেই ভারত তার দর কষাকষির নানা অস্ত্র একদিকে হাতে রাখছে, নানা কৌশল হাতে রাখছে, জ্বালানি আছে, ভিসা আছে, ট্রান্সশিপমেন্ট আছে, এগুলো তারা হাতেই ধরে রাখতে চাইছে। তারেক রহমান সরকার কোন দিকে হাঁটেন সেটা পরখ করে তারপর পরবর্তী পদক্ষেপ নিতে চাইছেন, এবং ভারত সরকার চাইছেন শেখ হাসিনা সক্রিয় থাকুন তার দল পুনর্গঠনের কাজে, সংগঠনের কাজে।
নতুন নেতা হিসেবে অন্য কাউকে খোঁজার কথা একেবারেই যে ভারত সরকার ভাবছে না তার প্রমাণ ভারত সরকার শেখ হাসিনাকেই পূর্ণাঙ্গ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছেন দিল্লিতে বসে, অথচ তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দিল্লি ঘুরে এসেও বলেছেন তারা নাকি ভারত সরকারকে বলেছেন যে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন সে বিষয়ে নাকি কড়া বার্তা তারা দিয়ে এসেছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা নানা মহলে শোনা যাচ্ছে। বিশেষ করে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর মুক্তির পর থেকে এই আলোচনা নিয়ে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের পর শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুটিও আলোচনায় উঠে এসেছে। আবার শেখ হাসিনা দিল্লিতে ডেকে নিয়ে দলের নেতাদের সাথে এবং অনলাইনে তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়মিত কথা বলছেন। দেশের দু একটি পত্রিকায় শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব শেখ হাসিনা নিজেই নাকচ করে দিয়েছেন এমন খবরও প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের আলোচনায় প্রশ্ন উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি কিভাবে মাঠে নামবে। কেউ কেউ প্রশ্ন তুলছেন দলটি পুনর্গঠিত হয়ে মাঠে নামবে কিনা। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে এরই মধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো নতুন করে কমিটি দেওয়ার কাজ শুরু হয়েছে। এগুলো শেষ করে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে একটি বড় ধরনের সিদ্ধান্ত খুব শিগগিরই আসতে যাচ্ছে। তার আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দিল্লি সফরে যাচ্ছেন। দিল্লিতে জয় ও তার মা শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করার পর দলটির নেতৃত্বে কারা আসতে পারেন তা ঘোষণা করা হতে পারে। দলটির অনেক নেতাই মনে করছেন শেখ হাসিনার হাতে মূল নেতৃত্ব থাকলেও সজীব ওয়াজেদ জয়কে আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে, যদিও তিনি গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছেন এমন তথ্য দলটির শীর্ষ নেতারা নিশ্চিত করেছেন। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশের আওয়ামী লীগ তার ইতিহাসের সবচেয়ে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তখন থেকে দলটির সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে। দলটির অনেক শীর্ষ নেতা বিদেশে আছেন। অন্তর্বর্তী সরকার আমলে দলটির কার্যক্রমের উপর নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দলটির নেতাকর্মীদের জন্য ডেভিল হান্ট অপারেশনের নামে ব্যাপক ধরপাকড় চলে। বহু নেতাকর্মী এখনো জেলে আছেন। জনশ্রুতি আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির বহু সমর্থক বিএনপিকে ভোট দিয়েছিল। নির্বাচনের পর দেশের কমপক্ষে 30টি জেলা ও উপজেলায় হঠাৎ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলতেও দেখা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত দেখা গেছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনের জন্য যে অধ্যাদেশটি জারি করেছিল সেটি সংসদে আইন হিসেবে পাশ করে বিএনপি। তা নিয়ে দেশের নানা মহলে সমালোচনার মধ্যে হঠাৎ করে প্রায় 20 মাস ধরে কোনো খোঁজ খবর না পাওয়া সাবেক স্পিকার শিরিন শারমিনকে গ্রেপ্তার করে বিএনপি সরকার। গ্রেপ্তারের 6 দিনের মধ্যে জামিন পেয়ে মুক্তিও মেলে সাবেক স্পিকারের। তখনই নানা মহলে আলোচনা শুরু হয় নির্বাচনের আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের যে আলোচনা শুরু হয়েছিল সেটি বাস্তবায়নের জন্য শিরিন শারমিনকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে দেশের দু একটি পত্রিকায় এমন খবরও ছাপা হয় শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন তাই ভারত সরকারই রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিল। যদিও আমাদের যাচাই এ ধরনের তথ্যের সত্যতা মেলেনি। এরই মধ্যে দিল্লি সফরে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তাদের এই সফরে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে ভারতের পক্ষ থেকে বিস্তারিত কিছু তখন বলা হয়নি। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব বিষয়ের কথা বলা হয়েছিল তার মধ্যে একটি ছিল শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্তর্বর্তী সরকারের আমলে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছিল। শেখ হাসিনা আমলে হওয়া ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্দি প্রত্যাবর্তন চুক্তির অধীনে বাংলাদেশ সরকার এ নিয়ে 3 বার শেখ হাসিনার জন্য ভার্বাল নোট দিল। সবশেষ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন তারা বাংলাদেশের পক্ষ থেকে একটি অনুরোধ পেয়েছেন এবং সেটি যাচাই বাছাই করছেন। যদিও একই রকম বক্তব্য তিনি অন্তর্বর্তী সরকারের আমলেও দিয়েছিলেন। তারপর থেকে বাংলাদেশের কিছু গণমাধ্যমে আবারও রিফাইন্ড আওয়ামী লীগের ইস্যুটি আলোচনায় উঠে আসে।
এ নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হতে থাকে। একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব আনার প্রস্তাব ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল নির্বাচনের আগে এবং শেখ হাসিনা সেই প্রস্তাবে রাজি হননি। অন্তর্বর্তী সরকার আমলে এই রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়টি আলোচনায় উঠে আসে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এক ফেসবুক পোস্টের পর। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বলছেন, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্গঠনের আলোচনা শোনা গিয়েছিল। এমনকি আওয়ামী লীগের যেসব নেতা ভারতে আছেন তাদের সাথেও এ নিয়ে অনেকে আলোচনা করেছিলেন। দলটির একাধিক শীর্ষ নেতা দাবি করেছেন, এই ধরনের আলোচনা বা প্রস্তাব শুরু থেকে তাদের কাছে মনে হয়েছে -2 ফর্মুলা বাস্তবায়নের নতুন কৌশল। দলের নেতারা দাবি করেছেন, এই মুহূর্তে দলের সাংগঠনিক যে অবস্থা তাতে দলটি শীর্ষস্থানে শেখ হাসিনার বাইরে কাউকে দলের নেতাকর্মীরা মেনে নেবেন না। তাছাড়া দিল্লি থেকে শেখ হাসিনা গত 2 বছর ধরে নেতাদের ডেকে নিয়ে মুখোমুখি বৈঠক করেছেন। সবশেষ গত 15ই এপ্রিল বাংলাদেশের ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান সহ 7 জনকে দিল্লির ডেকে নিয়ে কথা বলেছেন, তাদের বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন। বাংলাদেশে থাকা দলটির নেতাকর্মীদের সাথে শেখ হাসিনা নিয়মিত অনলাইনে কথা বলছেন। এর মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অনেকগুলো জেলা, থানা ও উপজেলা পর্যায়ের কমিটি দেওয়া হয়েছে। দলটির 3 জন সাবেক সংসদ সদস্য প্রশ্ন রেখেছেন, যদি বিভিন্ন মহল থেকে শেখ হাসিনার কথা বলা হবে, তাহলে শেখ হাসিনা প্রায় প্রতিদিন একটি করে কমিটি দেওয়ার পর তাদের সাথে কেন কথা বলছেন? আবার শেখ হাসিনা আছেন দিল্লিতে, তিনি আছেন ভারত সরকারের কড়া নিরাপত্তা ব্যবস্থায়। যদি শেখ হাসিনাকে মাইনাস করার প্রস্তাব ভারত সরকার দিয়ে থাকে, তাহলে ভারত সরকারের কড়া নিরাপত্তার মধ্যে আওয়ামী লীগের সংসদ সদস্যরা কিভাবে শেখ হাসিনার সাথে বৈঠক করছেন? এমন প্রশ্ন রেখেছেন দলটির সম্পাদক পরিষদের 2 জন সদস্য। সূত্রগুলো বলছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কমিটিগুলো ঘোষণার কাজ খুব শিগগিরই শেষ হয়ে যাবে। এরপর আওয়ামী লীগের কমিটিগুলো পুনর্গঠন করা হবে। এর মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়ের আমেরিকা থেকে দিল্লি যাওয়ার কথা রয়েছে। এপ্রিল মাসের শেষে কিংবা মে মাসের প্রথম দিকে তিনি দিল্লি যেতে পারেন। দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনার হাতেই দলটির শীর্ষ নেতৃত্ব থাকছে, তবে সজীব অজিত জয় গুরুত্বপূর্ণ পদ ও দায়িত্ব পেতে যাচ্ছেন। একাধিক সূত্রে জানা গেছে, সজীব অজিত জয় যে দলটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন সেটি প্রায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের নির্বাচনের পরপরই। গত মাসের শুরুর দিকে সজীব অজিত জয় আওয়ামী লীগের 15 থেকে 25 জন সাবেক সংসদ সদস্যের সাথে অনলাইনে বৈঠক করেন। বৈঠকটি সঞ্চালনা করেছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। ওই বৈঠকে জয় আনুষ্ঠানিকভাবে দায়িত্বে আসার ইঙ্গিতও দিয়েছিলেন। বৈঠকটিতে ছিলেন এমন 3 জন সংসদ সদস্য জানিয়েছেন, এরপর থেকে সজীব অজিত জয় নিয়মিত সংসদ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের বেশ কিছু নির্দেশনাও দেন। সবশেষ গত 15ই এপ্রিল যে 7 জন সাবেক এমপি শেখ হাসিনার সাথে দেখা করেছেন, তাদের ওই বৈঠক